কি ব্যাপার মিম, খোঁজ খবর নেই যে? হঠাৎ খুব কাছে কারোর কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম আমি। ফলস্বরূপ হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। ফোনটা আবারও হাতে নিয়ে শব্দের উৎস খুঁজতে চোখজোড়া জানালার উপর দিলাম। জানালার বাইরে অর্ণব ভাইয়া দাঁড়িয়ে আছেন। ঠোঁটের কোণে হাসি আছে, তবে অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম। কিন্তু সেই অন্যরকম ভাবটা আমি ঠিক ধরে উঠতে পারলাম না। অর্ণব ভাইয়া আবারও প্রশ্ন করলেন। তোমার যে খোঁজ খবরই পাওয়া যায় না, ব্যাপার কি? অর্ণব ভাইয়ার কণ্ঠে সূক্ষ্ম তবে অস্পষ্ট এক অভিমানের ছাপ শোনা গেল। অদ্ভুত ব্যাপার, ওনার কণ্ঠে এমন অভিমান কেন? কারোর উপর কি খুব অভিমান করেছেন উনি? হয়তো। আমি একটু ইনিয়ে বিনিয়ে বললাম, ব্যাপার নর্মাল। আপনার অবস্থা কি?" আমার অবস্থা শুনে তুমি কি করবে? এ কয়দিনে খোঁজই নাওনি তো। অর্ণব এবারের কথার ভাব শুনে আমি একটু ভড়কে গেলাম। ওনার কথাবার্তার ধরনটা খুব একটা ভালো ঠেকছে না আমার কাছে। আমি এখন যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে মোটেও ভালো হবে না। এমনটা হলে ওনার কাছ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে চলতে হবে। যেই একটু একটু কথা হয় তাও বন্ধ করে দিতে হবে। একটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে বললাম, আগে নেইনি বলেই তো আজ খবর নিচ্ছি। কেমন আছেন? এতক্ষণ পর অর্ণব ভাইয়ার মুখে একটু হাসি ফুটল। তিনি বললেন, আমি আছি কোন রকম। তোমার অবস্থা কি? এই তো ভালো। তুমি? অর্ণব ভাইয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে কোথা থেকে যেন আদৃশ ভাইয়া টপকালেন। আদৃশ ভাইয়া ভ্রু উঁচিয়ে একবার আমার দিকে তাকিয়ে অর্ণব ভাইয়ার পিঠে চাপড় দিয়ে বললেন, কি ব্যাপার দোস্ত, এখানে কি করছিস? অর্ণব ভাইয়া আমার দিকে তাকিয়ে সেই শিশুসুলভ হাসি দিয়ে বললেন, এই তো মিমের সাথে একটু কথা বলছি। আদৃশ ভাইয়া তা শুনে ঠোঁট উল্টে বললেন, বাবা, ভালোই তো, টাইম পাসিং চলছে। তুই এখানে দাঁড়িয়ে কেন? বাড়ির ভেতরে তো যেতে পারিস। আম্মু, চাচি আর দাদির সাথে একটু দেখা করে আসতে। তাদের অভিযোগ তুই অনেকদিন তাদের খোঁজ খবর নিস না। অর্ণব ভাইয়া এবার অপরাধী কণ্ঠে বললেন, আসলে রে, অনেকদিন দেখা হয় না। ফ্যাক্টরি কাজে অনেক ব্যস্ত আছি তো এই জন্য। দেখি কাল পরশু দেখা করব সবার সাথে। তোর ফ্যাক্টরিতে? কথাটা সম্পূর্ণ বলতে পারল না আদৃশ ভাইয়া। তার আগেই ওনার ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতেই ওনার ভ্রুজোড়া কুঁচকে আসে। ফোন রিসিভ না করেই উনি আমার দিকে একবার তাকিয়ে আবার অর্ণব ভাইয়ার দিকে তাকালেন। ছোট করে হেসে বললেন, এই বলে আদৃশ ভাইয়া অর্ণব ভাইয়াকে ডিঙিয়ে মাঠের দিকে চলে গেলেন। যেতে যেতে ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশের মানুষটার উদ্দেশ্যে বললেন, এবার বুঝতে পারলাম কার ফোন এসেছে। জরুরি মানুষের ফোন আসায় আদৃশ ভাইয়া চলে গেলেন। দিয়ে গেলেন আমাকে ছোট্ট এক খারাপ লাগা অনুভূতি। এই খারাপ লাগাটা হুট করেই ধরা পড়ল। এর কারণটা ঠিক বুঝতে পারলাম না, অবশ্য বুঝতেও চাইছি না। মাঝে মাঝে কিছু বিষয় অবুঝ হওয়া ভালো। দুপুরে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম আমি। প্রচণ্ড ঘুম আর আলসেমি জেঁকে ধরল আমাকে। অবশ্য জানা ছিল রাতের সেই অপূর্ণ ঘুমটা আমাকে সারাদিন তাড়া করে বেড়াবে। তখন অর্ণব ভাইয়ার সাথে কথা বলার পরপরই খুব ঘুম পেল। ঘুমানোর জন্য শুয়েছিলাম ঠিকই, তবে ঘুমাতে পারিনি। নদী এসে আমার ঘুম ভাঙিয়ে দিল। সেই থেকে এখন অবধি শুধু হাই তুলে যাচ্ছি। এখন অতি সত্বর না ঘুমালে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পরপরই নদী ওয়াশরুমে চলে গেল। আমি চুল থেকে তোয়ালে খুলে ভেজা চুল নিয়ে বালিশে মাথা দিলাম। তৎক্ষণাৎ মনে পড়ল সদ্য ভেজা চুল নিয়ে বালিশে মাথা রেখে ঘুমানো মানে পুরো বালিশ ভিজিয়ে ফেলা। এমনটা করা মানে মামির ঘাড়ে একটা সমস্যা চাপানো। শুধু শুধু অপরের বাড়িতে এসে এমন সমস্যা তৈরি করার কোনো মানে হয় না। তাহলে ঘুমানোর একটা পথই খোলা রইল, আর তা হলো বসে বসে ঘুমানো। আমি যে ঘুম কাতুরে তাতে এক হাঁটুতে মাথা রেখে বসে ঘুমানো কোনো ব্যাপার না। এ দুপুরে সামনের নির্জন রাস্তায় মানুষের আনাগোনা থাকে না বললেই চলে। তাই আমি বিছানার সাথে লাগোয়া জানালা অর্থাৎ দক্ষিণের জানালাটা পুরোপুরি খুলে দিলাম। এই ঠান্ডা হাওয়া ঘুমটা ভালো হবে, সাথে ভেজা চুলও পুরোপুরি শুকিয়ে যাবে।
জানালা খুলে দিয়ে এক হাঁটু বিছানার সাথে লাগিয়ে রেখে অপর হাঁটু ভাঁজ করে ফেললাম। ভাঁজ করা হাঁটুতে দু হাতের তালু উল্টো দিকে করে রেখে সেখানে মাথা দিলাম। দক্ষিণে শীতল হাওয়ার দাপটে কিছুক্ষণের মাঝে চোখ জোড়া বুজে এলো আমার। কতক্ষণ ঘুমিয়েছি তা জানি না, এখনো শরীর মস্তিষ্ক সব যেন ঘুমিয়ে আছে। আলসেমির জন্য চোখ জোড়াও খুলতে মন চাইছে না, মন তো চাইছে আরেক দফা ঘুমিয়ে নিতে। আমার অলস মনের সেই ইচ্ছাকে পূরণ করতেই আমি আবারও ঘুমের প্রস্তুতি নিলাম। চোখ জোড়া খোলা হয়নি বলে ঘুমো ঘুমো ভাবটা এখনো লেগে আছে। এমত অবস্থায় ঘুম আসতে একদম সময় লাগবে না। মাত্রই গভীর ঘুমের জগতে পা দিচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, একটু দূরে দাঁড়িয়ে আছে। এবার সে দূরত্বটা আরেকটু কমে গেল, তারপর আরেকটু কমে গেল, কাছেই চলে এসেছে সে। আমার সামনে যে হাওয়া বইছিল তা ধীরে ধীরে কমে আসছিল বলেই বুঝতে পারলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। খানিকটা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ধীরে ধীরে চোখ জোড়া খুলে ফেললাম আমি। অদ্ভুত, সামনে কেউ দাঁড়িয়ে নেই। তাহলে কিছুক্ষণ আগে যে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, সেটা কি ভুল মনে হয়েছিল? আমি হাঁটু থেকে মাথা তুলে আশেপাশে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। না, কেউ নেই। তাহলে হয়তো আমি ভুল ভেবেছি। এ নিয়ে আর মাথা ঘামালাম না আমি। কিছুক্ষণ অলস ভঙ্গিতে বসে থেকে বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে অজু করে এসে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ হতেই এক এক করে সবাইকে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে ডাকলেন ছোট মামি। নদীকে আশেপাশে দেখতে পেলাম না, হয়তো সে রান্নাঘরে আছে। নদীকে না পেয়ে আমি একাই বেরিয়ে আসলাম রুম থেকে। রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছি। হঠাৎ মনে হলো দুই মামিকে জিজ্ঞেস করি যে তখন ওই রুমে কেউ গিয়েছিল নাকি। হালকা গলা পরিষ্কার করে আমি বড় মামিকে জিজ্ঞেস করলাম, মামি, আমি যখন ঘুমিয়েছিলাম তখন কি নদীর রুমে কেউ এসেছিল? বড় মামি ভাতে চামচ দিতে দিতে বলল, আমি গিয়েছিলাম, কাজ ছিল একটু, গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই আর জাগাইনি। সরি মামি, এ টাইমে ঘুমানো উচিত হয়নি। বড় মামি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সরি বলছো কেন? ঘুমাতেই পারো, সমস্যা নেই তো। আর যে কাজের জন্য এসেছিলাম তা কাজ হয়ে গেছে। এই বলে মামি আমার দিকে ভাতের বাটি তুলে দিয়ে বলল, এটা টেবিলে রেখে আসো তো মা। আমি হাসি মুখে মামির কাছ থেকে ভাতের বাটি নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। ভেতরে ভেতরে একটু শান্তি পেলাম এই ভেবে যে তখন বড় মামি গিয়েছিল রুমে। ডাইনিংয়ে দুই মামা, মেজো নানু, পলাশ ভাইয়া, আদ্রিস ভাইয়া আর রাইসা ভাবি বসে আছে। পলাশ ভাইয়া আর আদ্রিস ভাইয়া ফোনে ব্যস্ত। আমার উপস্থিতি টের পেয়ে আদ্রিস ভাইয়া ফোন থেকে মাথা তুলে এক নজর আমার দিকে তাকালেন। ওনার চাহনি স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক হওয়ার কথা। আমি ওনার চাহনি নিয়ে আবার গবেষণা না করে আবারও রান্নাঘরে চলে এলাম। বিকেলে আমি নদীর কাছে শুধু একবার বলেছিলাম আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, ব্যাস। এই শুনেই সে খুশিতে লাফিয়ে উঠল। অনেকদিন যাবতই তার মন কোথাও ঘুরতে যেতে চাইছিল বলে, কিন্তু প্রাইভেট আর পড়ার চাপে ইচ্ছা সত্ত্বেও তা পারিনি। আজকে আমার এই প্রস্তাব তার মনটাকে একদম উস্কে দিল। আগামীকাল সে ঘুরতেই যাবে এই মনস্থির করে সে বসলো। কিন্তু কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাকে? কিছুক্ষণ এ নিয়ে ভাবাভাবির পরও নদী ঠিক বুঝতে পারল না কোথায় ঘুরতে যাওয়া যায়। অবশেষে সে সিদ্ধান্ত নিল এ বিষয়ে বড় মামা আর ছোট মামার সাথে কথা বলবে। সন্ধ্যার নাস্তার পরে বড় মামা ও মামি এবং ছোট মামা ও মামি একসাথে টিভি দেখতে বসে। প্রথমেই চারজন গভীর মনোযোগে খবর দেখেন, এরপর বাংলায় অনুবাদ করা তুর্কিশ ড্রামা দেখেন। নদী আমাকে সাথে করে ড্রয়িং রুমে আসলো। আমার সাথে কোথায় ঘুরতে যাবে এই উদ্দেশ্যে কথা বলবে মামা মামিদের সাথে। টিভিতে সন্ধ্যার খবর চলছিল। আমাদের দুজনের উপস্থিতি টের পেয়েই চার জোড়া প্রশ্নবিদ্ধ চোখ স্থির হলো আমাদের উপর। এতে সামান্য ভড়কে গেলাম আমি, তবে অতি দ্রুতই নিজেকে সামলে নিলাম। বড় মামা আমাদের দেখে নাকের ডগায় নেমে আসা চশমাটা উপরে তুলে বললেন,
আমি ঠিক কি বলবো বুঝতে না পেরে নদীর দিকে তাকালাম। সাথে সাথে নদী মুখস্থ বিদ্যার মতো বলে দিল, আমি আর মিমাপু কোথাও ঘুরতে যেতে চাই, কিন্তু জায়গাটাই ঠিক করতে পারছি না। অনেক চিন্তা ভাবনা করেও পেলাম না। অবশেষে তোমাদের শরণাপন্ন হলাম। এবার তোমরাই আইডিয়া দাও। নদীর কথার ভাবে আমি মুখ টিপে হেসে দিলাম। বাকি সবাই একটু শব্দ করেই হেসে দিল। ছোট মামা আমাদের উদ্দেশ্যে বললেন, ছোট মামার আদেশ শুনে দুজনে বাধ্য মেয়ের মতো সোফায় বসে পড়লাম। সাথে সাথে বড় মামা আমাদের দিকে চোখ মুখ কুঁচকে চিহ্নিত মুখে তাকালেন। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকেই চোখ থেকে চশমাটা নামিয়ে বললেন, ছোট মামার কথায় বড় মামা সাই দিলেন। চেহারা বেশ হাস্যোজ্জ্বল এখন। ছোট মামি কাঁথা সেলাই করতে করতে বলল, এটাই ভালো হবে, বাড়ির কাছ থেকে ঘোরাঘুরি শুরু করা উচিত। আর বিলটা দেখতে অনেক সুন্দর, একবার গেলে মনে হবে বারবার যাই। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। কাল যদি আল্লাহর রহমতে বৃষ্টি হয় তাহলে সেখানে ঘুরতে যাওয়ার মজাটাই দ্বিগুণ হয়ে যাবে তোমাদের। সবার কথা শুনে মনে হলো আগামীকাল বিকেলে ঘুরতে যাওয়াই ভালো হবে। সবার কথা শুনে লোভ লেগে যাচ্ছে। মনে হচ্ছে এখনই সেখানে গিয়ে বসে থাকি। কিন্তু এ খুশির মাঝে হঠাৎ মনে পড়ল, নদী তো সেই বিলে গিয়েছিল নিশ্চয়ই। তাহলে আবারও সে যেতে চাইবে। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা উচিত। নদী যেতে না চাইলে আমিও যাব না। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, নদী, তুমি মনে হয় বিলে আগে ঘুরতে গিয়েছো, আবারও কি যাবে? নদী মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলল, একবার গেলে কি দ্বিতীয়বার যাওয়া যায় না? বরং ওই সৌন্দর্যটাই তো মনোরম পরিবেশ, আরেকবার যেতে পারলে আরো খুশি হব। কিছুক্ষণ থেমে সে আবার বলল, আমার না বিলের কথা মনেই ছিল না। বাড়ির পাশে সৌন্দর্য রেখে আমি দূর দূরান্তে ঘোরার সব জায়গা মনে মনে খুঁজতেছি। বোকার মতো কাজ যাকে বলে। নদীর কথায় আমি নিঃশব্দে হেসে উঠলাম। বড় মামা এবার আমাদের উদ্দেশ্যে বললেন, বড় মামি কিছুক্ষণ ভাববার পর বললেন, পলাশে যাওয়ার দরকার নেই। সপ্তাহে একদিন তো রাইসার সাথে সব সময় থাকে। আর এখন রাইসার অবস্থা খুব একটা ভালো না। পলাশের সাথে সময় কাটানো জরুরি এখন ওর। তার চেয়ে ভালো হবে আদ্রিসের এই দায়িত্বটা দেওয়া। ওদের ওইখানে পাঠানো হবে আদ্রিসের সাথে। বড় মামির কথা শেষ হওয়া মাত্রই বড় মামা উঁচু গলায় আদ্রিস ভাইয়াকে ডাকলেন। একবার, দুবার, তিনবার, চারবারের বার ওনার রুম থেকে আওয়াজ এলো, আসছি আব্বু। এই বলারও প্রায় মিনিট দুয়েক পর আদ্রিস ভাইয়া ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। চেহারার ধরন যেন রাতারাতি পাল্টে গিয়েছে। মাথার অগোছালো চুল, ঘুমু ঘুমু চোখ জোড়া যা কষ্টে সৃষ্টে মেলে রাখা হয়েছে, গালে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে ওনাকে সদ্য যৌবনে পা রাখা এক যুবকের ন্যায় দেখাচ্ছে। না, যুবক বললে একটু বেশি হয়ে যাবে। ওনাকে দেখাচ্ছে একজন কিশোরের ন্যায়। না, এটা আবার কম হয়ে যাচ্ছে। ধ্যাত, ওনাকে কোনো কাতারেই ফেলা যাচ্ছে না। তবে ঘুমু ঘুমু চেহারা দেখে মনে হচ্ছে ওনার বয়স বেশ খানিকটা কমে গিয়েছে। পরনের কালো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কালো টি শার্ট বয়সটা কমাতে বেশ সাহায্য করেছে। আচ্ছা, উনি কি বয়স কমানো ওষুধ খাচ্ছেন, নাকি এর পেছনে অন্য রহস্য আছে? অদ্ভুত। আদ্রিস ভাইয়াকে দেখে বড় মামি হেসে বললেন, আদ্রিস, তুই এই সময় ঘুমিয়েছিলি? আদ্রিস ভাইয়া দরজার কাছ থেকে বড় বড় পা ফেলে এসে বড় মামার পাশের সোফার উপরে বসলেন, যেটা একদম আমার সামনে। সবার সামনে লম্বা একটা হাই তুলে তিনি বললেন, হ্যাঁ মা, বলো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ড চুপ থেকে চোখে মুখে চরম বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে বললেন, তোমরা জানো, এভাবে কেউ আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে খুব রাগ হয়। আর আব্বু সেই দিকেই যাচ্ছিল, থামবারই কোনো নাম নেই। আমার কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিল সে।
এই বলে বড় মামার দিকে চোখ মুখ কুঁচকে তাকালেন উনি। সাথে সাথে বড় মামা ওনার মাথায় গাঁটটা মেরে বললেন, বেটা এখন কি ঘুমানোর সময়? ঘড়ি দেখ, সময় মতো ঘুমালে কেউ এভাবে জাগিয়ে দিত না। আদ্রিস ভাইয়া আরেক দফা হাই ছেড়ে বললেন, আচ্ছা কিসের জন্য ডেকেছিল তা বলো। কালকে তো শুক্রবার, তুই নদী আর মিমকে নিয়ে ওই বিলটায় ঘুরতে যাবি। আদ্রিস ভাইয়া কণ্ঠে সামান্য বিস্ময় প্রকাশ করে বললেন, এই বলার জন্য ডেকেছিল আমাকে? বড় মামা একদম স্বাভাবিক সুরে বললেন, কেন, অন্য কিছু আশা করেছিলে? আদ্রিস ভাইয়া সে প্রশ্নের জবাব না দিয়ে আমার আর নদীর দিকে একটু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আচ্ছা নিয়ে যাবো ওদের, কালকে সকালের নাস্তার পর ওদের হবে। এই বলে উনি চলে গেলেন। উনি যে আমাদের দুজনের উপর যে রেগে আছেন তা বেশ ভালোভাবেই বুঝলাম। রেগে যাওয়ার কারণটাও স্পষ্ট, ওনার অসময়ের ঘুম অসময়ে ঘুমিয়ে দিয়েছি বলে। যাই হোক, এ নিয়ে আর মাথা ঘামানোর কিছু নেই। কাল তো বেড়াতে যাচ্ছি, সেটাই যথেষ্ট। এই নদী উঠ, জলদি উঠ, দেখ তো দুপুর 12টা বেজে গেছে। বিলে ঘুরতে যাবে না? আমার সময় নেই তো, জলদি উঠ, এত ঘুমাস কেন? ঘুমের মাঝে এক পুরুষালী কণ্ঠ কানে ভেসে আসতেই আমার ঘুমটা একেবারে ভেঙে গেল। কিন্তু ঘুমু ঘুমু ভাবটা ধরে রাখার জন্য চোখ মিলিয়ে তাকালাম না। ওদিকে পুরুষালী সে কণ্ঠটা আবারও কানে ভেসে আসলো, তবে এবার জোরে সোরে কানে বাজতে লাগলো এবং সে পুরুষালী কণ্ঠে প্রকাশ পেল অতি দ্রুততা। নদী তোদের আজকে তাহলে বিলে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। আল্লাহ, 12টা বেজে গেছে, নদী উঠ জলদি। আমি দ্রুত চোখ মেলে তাড়াহুড়ো করে উঠে বসলাম। পাশে তাকিয়ে দেখি নদীও বসে আছে উদ্ভ্রান্তের মতো, জোরে জোরে শ্বাস নিচ্ছে। হুট করে ঘুম ভেঙে গেলে যা হয় আর কি, আমার অবস্থাও নদীর মতো। চারপাশের পরিবেশ সম্পর্কে সজাগ হতে কিছু সময় নিল আমার মস্তিষ্ক। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে দেখলাম আদ্রিস ভাইয়া ভ্রু কুঁচকে আমাদের দিকে তাকিয়ে আছে। সচরাচর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি, এক হাত প্যান্টের পকেটে, অপর হাত ফোনে। আমাদের উপর থেকে চোখ সরিয়ে আদ্রিস ভাইয়া নদীকে তাড়া দিলেন, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, এক্ষুনি বের হবো। ঘড়ির দিকে একবার চেয়ে দেখ, 12:30 বাজতে চলতো। এই বলে আদ্রিস ভাইয়া ফোন চালানোয় ব্যস্ত হয়ে পড়লেন। আমি বালিশের কাছ থেকে চশমাটা নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:15 বাজে। এতক্ষণ আদ্রিস ভাইয়ার মুখে সময়ের কথা শুনলে ঘড়ি দেখার পর তা বিশ্বাস হতে চাইল না। 12টা বাজলো কি করে? ফজরের নামাজ পড়ে কিছুক্ষণের জন্য তো ঘুমিয়েছিলাম মাত্র, তাতে এত সময় পার হয়ে গিয়েছে। মনে হচ্ছে মাত্রই তো ঘুমিয়েছি, চোখে এখনো ঘুম লেগে আছে। আজ সবার কি হয়েছে কে জানে। নদীও ওঠেনি, আমিও উঠিনি, আবার মামিরাও ডাকতে এলো না। আজব ব্যাপার স্যাপার। নদী কয়েক সেকেন্ড আদ্রিস ভাইয়ার দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি মাথায় ঠিকঠাক মতো ওড়না দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে রইলাম, আর আদ্রিস ভাইয়া ফোন হাতে গিয়ে বসলো নদীর পড়ার চেয়ারে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চার্জার থেকে ফোনটা নিলাম। ফেসবুকে একটু ঢুকবো বলে ফোনটা অন করতেই মাথায় একটা বাজ পড়লো যেন। 6:09 বাজে, মানে কি? আদ্রিস ভাইয়া তো বললো 12টা বাজে, আবার ঘড়িতেও দেখলাম একই সময়, কিন্তু ফোনে আলাদা সময় কেন? যতদূর মনে পড়ে আমার ফোনের সময় একদম ঠিকঠাক, আর সময় স্লো হলেও 6 ঘন্টা স্লো হয় নাকি? মাথায় কিছুই ঢুকছে না। চোখে দুটো আঙ্গুল দিয়ে একটু কচলে নিয়ে আবারও সময় দেখলাম, একদম ঠিকঠাক। আচ্ছা, জানালা খুলে একবার বাইরের পরিবেশ দেখব কি? তাই দেখা উচিত। আমি ফোনটা বিছানায় রেখে দ্রুত দক্ষিণের জানালাটা খুলে দিলাম। জানালা খুলে মাথায় আরেক দফা বাজ পড়ল। চারপাশে এখনো আবছা অন্ধকার, সূর্য উঠতে শুরু করেছে মাত্র। তাহলে কি আদ্রিস ভাইয়া মিথ্যা বলল? আমি চট করে আদ্রিস ভাইয়ার দিকে তাকাতেই সাথে সাথে আদ্রিস ভাইয়া ফোনের দিকে চেয়ে বলে উঠলেন, যা যা দেখছো আশেপাশে তার সবটাই ঠিক দেখছো। তোমার ফোনের সময়ও ঠিক আছে, মাত্র 6:10 বাজে। আদ্রিস ভাইয়ার কথাবার্তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এত বড় মিথ্যা কথা বললেন কেন উনি? শুধু শুধু এত সকালে ওঠানোর মানেটা কি? সকালে ঠান্ডা ঠান্ডা মস্তিষ্ক রাগে গরম হয়ে এলো।
আমি তেড়ে গিয়ে আদ্রিস ভাইয়ার সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বললাম, এসব মিথ্যা বলার মানে কি? আমাদের দুজনকে শুধু শুধু মিথ্যা বলে জাগিয়ে তুললেন কেন, তাও আবার এত সকালে? আদ্রিস ভাইয়া ফোন থেকে মাথা তুলে বাঁকা হেসে বললেন, তোমরা দুজন যা করেছো তাই ফেরত দিলাম। মানে আমরা দুজন আবার কি করলাম? আদ্রিস ভাইয়া এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, চোখে মুখে একটা ডোন্ট কেয়ার ভাব তুলে বললেন, গতকাল আমার কাঁচা ঘুম ভাঙিয়েছিল, মনে আছে? আদ্রিস ভাইয়ার কথা শুনে আমি হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। গতকালের জন্য আজ আমাদের ঘুম নষ্ট করলেন? আমি কিছু বলতে যাব তার আগে নদী ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার হাবভাব দেখে মনে হচ্ছে সে সব জেনে গিয়েছে। সে স্বাভাবিক ভঙ্গিতে আদ্রিস ভাইয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, ছোট ভাইয়া আবারও? এর আগেও দুদিনই এমনটা করেছিলে, আজ আবারও? গতকাল তো আমি ঘুম ভাঙাইনি, চাচ্চু ভাঙিয়েছে, তাহলে আজ আমাদের ঘুম নষ্ট করলে কেন? আদ্রিস ভাইয়া ফোন পকেটে ঢুকিয়ে আমাদের দুজনকে পাশ কাটিয়ে যেতে যেতে বললেন, তোদের দুজনের জন্যই তো আমার কাছে ঘুমটা ভেঙে গেছে। তোদের বিলে যাওয়ার প্ল্যানিং না থাকলে আমি আরামসে ঘুমাতাম। তো দোষ তোদেরই। আদ্রিস ভাইয়ার কথায় আমি কি রিয়াকশন দেব তা বুঝতে পারলাম না। নদীকে কিছু বলতে যাব তার আগেই আদ্রিস ভাইয়া দরজার কাছে দাঁড়িয়ে বললেন, ইটস কল্ড রিভেঞ্জ। নদী, তোর রুমের ঘরের সময়টা ঠিক করে নিস, আর বিকেলে রেডি থাকি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বের হবো। এই বলে তিনি আর দেরি না করে রুমের বাইরে চলে গেলেন। আমি হতবাক দৃষ্টিতে নদীর দিকে চেয়ে রইলাম। নদী আমার দিকে তাকিয়ে ছোট্ট এক নিঃশ্বাস ফেলে বলল, ছোট ভাইয়া এমনি, ওর কোনো ক্ষতি হলে সেটা সুদে আসলে বুঝে নিবে। এমন রিভেঞ্জ সে কতবার নিয়েছে তার ইয়াদটা নেই। সবচেয়ে বেশি নিয়েছে এই ঘুম ভাঙানো নিয়ে। এর আগেও দুইবার আমার ঘুম এভাবে মিথ্যে বলে ভাঙিয়েছে, আজও তাই হলো। আমি শুধু সময় মতো বুঝতে পারিনি ভাইয়ার চাল, তাই এমনটা হলো। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এমনটা কেউ করে? কত বড় বেয়াদব, ফাজিল, বজ্জাত লোক। আজকে আমার উপর রিভেঞ্জ নিল, এরপরে আমিও রিভেঞ্জ নিব। শুধু সময় আর সুযোগের অপেক্ষা। মনে মনে একদম পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে লম্বা এক শ্বাস ফেললাম। দুপুরের খাবারের পর আমি আর নদী রেডি হয়ে নিলাম। আদ্রিস ভাইয়া গিয়েছেন অটো ঠিক করতে। অটো ঠিক হয়ে গেলেই তিনি নদীর ফোনে কল করে আমাদের বেরিয়ে আসতে বলবেন। আদ্রিস ভাইয়ার উপর সকালে রাগটা একদম কমে গিয়েছে, তবে ওনার কাজকর্ম সব মনে রেখেছি। তখন আদ্রিস ভাইয়া চলে যেতেই আমি আর নদী আবারও শুয়ে পড়েছিলাম। টানা 2.5 ঘন্টার ঘুম সম্পন্ন করে তারপর উঠি। নদীর ফোনে আদ্রিস ভাইয়া কল করে বললেন আমাদের বেরিয়ে আসতে। ওনার আদেশ মতো আমরা দুজন বেরিয়ে পড়লাম। কর্মাক্ত উঠোন পেরিয়ে রাস্তায় আসতে দেখি আদ্রিস ভাইয়া অটোর পাশে তার সেই চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। জানি না কেন যতবারই আদ্রিস ভাইয়াকে এ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখি ততবারই ভালো লাগে। এ ভঙ্গিতে ওনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সুদর্শন দেখা যায়। এটা কি শুধু আমার চোখে, নাকি কে জানে? আমি আর নদী অটোতে উঠে বসতেই আদ্রিস ভাইয়াও অটোতে বসে পড়লেন। তিনি বসলেন ড্রাইভারের পাশের সিটে। আমরা বসে পড়তেই অটো ছেড়ে দেয়। অটো চলছে আপন গতিতে। কিছুক্ষণ আগে হয়ে যাওয়া দ্বিতীয় দফার বৃষ্টিপাত পরিবেশকে আরও শীতল এবং স্নিগ্ধ করে তুলেছে। চারপাশে বয়ে চলেছে ঠান্ডা হাওয়া। অটো চলার কারণে সে হাওয়া স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতিতে চোখে মুখে বাড়ি খাচ্ছে। এতে অবশ্য ভালোই লাগছে আমার। অন্তত ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। গ্রামের পাকা রাস্তার দুধার ধরে রয়েছে হরেক রকমের গাছ। কিছু কিছু গাছ ছোট, আবার কিছু কিছু গাছ বড়। আছে কয়েকটা বট গাছও। বৃষ্টির ছোঁয়ায় এসব গাছের প্রতিটা পত্র পল্লব তাদের চিরচেনা সবুজ রং ফিরে পেয়েছে। নিজস্ব রং ফিরে পেতে হয়তো তারা একটু বেশিই খুশি। এজন্যই তো হাওয়ার তালে নিচে বেড়াচ্ছে তারা। তাদের এ নৃত্যের ধ্বনি কানে খুব সুমধুর ঠেকছে। চোখ বন্ধ করে হাওয়ার সাথে ভেসে আসা এ ধ্বনি হৃদয় দিয়ে অনুভব করলে এক অকল্পনীয় অনুভূতি অনুভব হয়। গাছের এ নৃত্যের তালে কিছুক্ষণ পর যোগ দিল রাস্তার পাশে জমিতে বেড়ে ওঠা ধান গাছগুলো।
শীতল সে হাওয়ায় ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এর ফলে সে শব্দ উৎপন্ন হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধু হৃদয় দিয়ে অনুভব করার মতো। আমি চোখ বন্ধ করে সেসব শুনছি। কিছুক্ষণ পর শুনতে পেলাম পানির কলকল ধ্বনি। নিশ্চয় পাশে পুকুর আছে। এই ভেবে চোখ খুলে ডান দিকে তাকালাম আমি। সত্যি এপাশে পুকুর রয়েছে, বেশ বড়সড় একটা পুকুর। বহমান সেই শীতল হাওয়া পুকুরের পানিতে উৎপন্ন করছে ছোট ছোট ঢেউ। এ ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে নিয়ে দূরে সরে দিচ্ছে কচুরিপানা। এদের ঢেউয়ের তালে দুলতে দেখে হঠাৎ মনে হলো, ইস, আমিও যদি এত হালকা হতাম, এদের মতো এ ঠান্ডা পানিতে নিজেকে ডুবিয়ে রাখতে পারতাম, ভাসিয়ে রাখতে পারতাম। হা, কি আনন্দ! চলমান অটোতে বসে বসে কয়েক সেকেন্ড পুকুরে সে সৌন্দর্য উপভোগ করলাম আমি। গ্রামীণ পরিবেশের এসব প্রাকৃতিক সৌন্দর্য একের পর এক স্নিগ্ধকর রূপ দেখিয়ে চলেছে আমাকে। কখনো দূরে সেই ধান ক্ষেত, কখনো ছোট বড় পুকুর, কখনো বা দূরে অবস্থিত ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর, কখনো দূরের আকাশে পাখির উড়ে বেড়ানো। সবই এক মায়াজালে ডুবিয়ে দিচ্ছে যেন। প্রায় 10 মিনিট পর বিলের কাছে এসে অটো থামলো। আমরা তিনজন একে একে নেমে পড়লাম। আদ্রিস ভাইয়া অটোর ভাড়া মিটিয়ে দিয়ে নদীর পাশে এসে দাঁড়ালেন। বিলের ধারে প্রচুর হাওয়া বইছে। পরনের বোরকা হিজাব ঠিক করে রাখা দায় হয়ে পড়েছে। আমি অটো থেকে নেমেই বোরকা ঠিক রাখার কসরত করতে লাগলাম। কিছুক্ষণ বিলের ধারে দাঁড়িয়ে রইলাম তিনজন। আদ্রিস ভাইয়া আর নদী কি করছে জানি না, তবে এখানে দাঁড়িয়ে বিলের এ পরিবেশের যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় তার সবটুকুই আমি করছি। নাম না জানা এ বিলে বয়ে চলছে ছোটখাটো কিছু নৌকা, যার দুধারে দুজন বসা। হালকা ধূসর কালো মেঘে ছেয়ে থাকা আকাশের প্রতিবিম্ব পড়ছে বিলের পরিষ্কার পানিতে। অন্ততপক্ষে আমার কাছে বিলের পানি যথেষ্ট পরিষ্কার মনে হচ্ছে। দূর আকাশে দেখা যাচ্ছে শেষ বিকেলের সূর্যের আলোকছটা, যদিও সূর্যের বেশিরভাগ অংশ মেঘের আড়ালে লুকিয়ে আছে। তবে বেরিয়ে আসতে কতক্ষণ? বেরিয়ে আসার পর নিশ্চয়ই তার সোনালি রঙে রাঙিয়ে তুলবে চারপাশ। নিশ্চয়ই সে সোনালি রঙে আমাকে মাখিয়ে স্বর্ণালী করে দিবে সূর্যি মামা। এখানে দাঁড়িয়ে থেকে সময় কাটানো হবে নাকি নৌকায় চড়ে বিলটা একটু ঘুরে ঘুরে দেখাও হবে? আদ্রিস ভাইয়ার কণ্ঠস্বর কানে আসতেই আমি স্বর্গীয় সে সৌন্দর্য অনুভব করা থেকে বেরিয়ে এলাম। নদী উৎফুল্ল কণ্ঠে আদ্রিস ভাইয়াকে বলল, অবশ্যই ছোট ভাইয়া, নৌকায় না চড়লে এখানে আসার সৌন্দর্যটাই তো মিস হয়ে যাবে। নদীর কথা শুনে আদ্রিস ভাইয়া মৃদু হেসে বললেন, আচ্ছা, তোরা এখানে দাঁড়া, আমি ওই মাঝির সাথে কথা বলে আসি। আচ্ছা ভাইয়া, যাও। আদ্রিস ভাইয়া আমাকে ডিঙিয়ে চলে গেলেন সেখানকার স্থানীয় এক মাঝির সাথে কথা বলতে। উনি চলে যেতেই নদী আগের মতোই বলল, চাচি একদম ঠিক বলেছিল আপু। এই যে নদীর কথা বুঝতে না পেরে বললাম, কোন কথা? বৃষ্টি হলে বিলের সৌন্দর্য আরো বেড়ে যায়। একদম ঠিক বলেছে বড় মামি। আমি তো বিলের এই সৌন্দর্য দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। মন বলছে এখানেই একটা ঘর বানিয়ে থেকে যাই। আমার কথায় নদী শব্দ করে হেসে উঠে বলল, আমি না কখনো এ সময়ে বিলে ঘুরতে আসিনি, মানে বৃষ্টির পরবর্তী সময়ে। আজও যদি না আসতাম তাহলে কত সৌন্দর্যই না মিস করা যেত। নদীর কথার প্রতিউত্তরে আমি কিছু বলতে যাব তার আগেই আদ্রিস ভাইয়া এদিকে চলে এলেন। নদীর উদ্দেশ্যে বললেন, চল, নৌকা ঠিক হয়ে গেছে। আদ্রিস ভাইয়ার আদেশে আমরা দুজন ওনার পিছু পিছু হেঁটে গেলাম। নৌকার কাছে আসতেই দেখলাম এক নৌকা সম্পূর্ণ খালি, আর অপর নৌকায় 12-13 বছরের একটি ছেলে বসা। আদ্রিস ভাইয়া নদীর উদ্দেশ্যে বললেন, তুই পিচ্ছি নৌকায় গিয়ে বয়। নদী বিস্ময় নিয়ে বলল, আমি মানে মিমাপু কোথায় আসবে? আদ্রিস ভাইয়া স্বাভাবিকভাবে জবাব দিলেন, কেন, আমার সাথে বসবে? এবার আমার বিস্ময়ভূত হওয়ার পালা এলো। আমি আদ্রিস ভাইয়ার সাথে বসবো কোন দুঃখে? নদী এবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলল, আমরা দুজনে যে
প্ল্যান করে এসেছি একসাথে ঘুরবো, সেটার কি হবে? ও আদ্রিস ভাইয়া নদীর প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করলেন,